আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আহসান হাবিব, পড়াশোনা করতেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলসে। আজকে আমরা এইচএসসি হায়ার ম্যাথের একটা টপিক পলিনোমিয়াল নিয়ে আসলে আলোচনা করব। তো তোমরা পলিনোমিয়াল জিনিসটা আসলে এসএসসিতেও পড়ে এসেছো। আজকে আমরা এই জিনিসটা আবার আলোচনা করব, এইচএসসিতে এই জিনিসটা আবার আলোচনা করব একটু অ্যাডভান্স পর্যায়ে। তো আমি ক্লাসের মধ্যে ম্যাক্সিমাম যখন প্রথম 9-10 থাকতে বা এসএসসির পোলাপানতে যখন জিজ্ঞেস করি যে পলিনোমিয়ালের সংজ্ঞাটা কী বা পলিনোমিয়াল কাকে বলে, তো কমন যে অ্যান্সারটা আসে যে বহুপদী কি, বহুপদী জিনিসটা হচ্ছে কি যার অনেকগুলো পদ থাকে তাকে বহুপদী বলে। আসলে জিনিসটা কিন্তু এমন নয় যে যার অনেকগুলো পদ থাকে তাকে বহুপদী বলে, এই সংজ্ঞাটা আসলে সঠিক না। তাহলে বহুপদী সংজ্ঞাটা কি, আমরা 9-10 সংজ্ঞাটা করতাম, সেটা হচ্ছে যে সকল বীজগাণিতিক রাশি আমাদের যে পাওয়ার বা ঘাত, প্রত্যেকটা পদের পাওয়ার বা ঘাত অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তাদেরকে আমরা কি বলি, বহুপদী বলি। তো আমি এখানে একটা বহুপদীর এক্সাম্পল লিখে নিয়েছি। বহুপদীকে লেখা হয় পি অফ এক্স। পি অফ এক্স মানে হচ্ছে পলিনোমিয়াল অফ এক্স। তো এখানে একটা বহুপদীর আমি এক্সাম্পল লিখে নিয়েছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে প্রত্যেকটা এগুলো হচ্ছে একটা পদ, যেমন a1 x⁴ এটা একটা পদ, এটার মধ্যে এক্স হচ্ছে চলক, এটা সহগ, এটা হচ্ছে সূচক বা পাওয়ার। তো বহুপদী হওয়ার সত্ত্বেই হইতেছে এটা, বহুপদী হওয়ার সত্ত্বেই হইতেছে এটা, এই যে আমরা এখানে যে পাওয়ারটা লিখছি আমি যদি লিখি যে an x⁴n, আমি যেখানে পাওয়ারটা লিখছি এই পাওয়ারটা হবে অবশ্যই একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। কি হবে? একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো যে সকল বীজগাণিতিক রাশির আমাদের পাওয়ারটা, প্রত্যেকটা পদের পাওয়ার কি এরকম অঋণাত্মক পূর্ণ সংখ্যা, জেড প্লাস মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো সে সকল রাশিকে আমরা কি বলবো, বহুপদী বলবো। ওকে, তো আশা করি আমরা বহুপদী সংখ্যাটা বুঝতে পারছি। এখন আমরা যদি বহুপদীর কিছু এক্সাম্পল দেখি, আমরা দেখতে পাই বহুপদীর কিছু এক্সাম্পল দেখলে আমরা দেখতে পাচ্ছি যে কিছু এক্সাম্পল যদি দেখি, তো 2x² + 6x + 11 এটা একটা বহুপদী। কেন? কারণ এখানে প্রত্যেকটা পদের পাওয়ার হচ্ছে কি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন অনেকে বলতে পারেন যে এখানে তো কোনো চলক নাই, তো এখানে চলক নেই, ঠিক আছে, বাট এখানে আমরা এটাকে আসলে লিখতে পারি, ওই ফর্মেটে লিখতে পারি। কেমনি? 11কে আমরা কিন্তু চাইলেই লিখতে পারি যে 11 × x⁴0, ঠিক আছে। তো আমাদের এই ফর্মেটের সাথে এটা মিলে গেছে। ওকে, তাহলে এটা বহুপদী, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যদি লিখি যে x + 1/x, এটা কিন্তু বহুপদী নয়। কেন নয়? কারণ আমি এই নিচের এক্সটাকে যদি উপরে তুলে দিই, নিচের এক্সটাকে যদি আমরা উপরে তুলে দিই, তাহলে কত, x⁴ - 1, তাহলে কি পাওয়ারের মধ্যে কি চলে আসছে, নেগেটিভ চলে আসছে। তো আমাদের বহুপদী সত্যই ছিল এটা, যে এই যে পাওয়ারটা, x এর পাওয়ারটা কি হতে পারবে না, x এর পাওয়ারটা নেগেটিভ হতে পারবে না, আর এটা কি হতে পারবে না, ফ্র্যাকশন হতে পারবে না, বা ভগ্নাংশ হতে পারবে না, বা পয়েন্ট হতে পারবে না। অর্থাৎ যদি কখনো x এর পাওয়ার কিন্তু চলে আসে যে 2^2, বা যদি কখনো চলে আসে যে x এর পাওয়ার -3, বা যদি কখনো চলে আসে যে x এর পাওয়ার 2.5, এগুলো আমাদের বহুপদী হবে না। তাহলে বহুপদী হওয়ার সত্য হচ্ছে কি যে কী হইতে হবে, আমাদের পাওয়ারটাকে, এই যে পাওয়ারটাকে, এটাকে হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এটা আমাদের 9-10 সংখ্যা। হ্যাঁ, তো এখন যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে উঠেছি, এখন আমরা পলিনোমিয়াল বা বহুপদী সম্পর্কে আমরা আরও একটা অ্যাডভান্স জিনিসপত্র জানবো। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যেটা যে কোনো একটা রাশির বহুপদী হওয়ার জন্য টোটাল 2টা শর্ত আছে। কোনো একটা রাশির বা কোনো একটা এরকম একটা রাশির বহুপদী হওয়ার জন্য 2টা শর্ত আছে। প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে তার পদ সংখ্যা হইতে হবে সসীম। পদ সংখ্যা কী হবে, সসীম। সেকেন্ড যে সংখ্যাটা, সেটা হচ্ছে যে তার যে পাওয়ারটা, সেই পাওয়ারটা হবে কি একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা। সো এই দুইটা হচ্ছে আমাদের কোনো একটা বহুপদী গঠনের শর্ত। তো এখন যেহেতু আমরা নতুন একটা জিনিস শিখলাম যে আসলে পদ সংখ্যা কী হতে হবে, পদ সংখ্যা সসীম হতে হবে। কোনো একটা রাশির পদ সংখ্যা অসীম হলে সেটার বহুপদী হবে না। তখন আমরা কিছু এক্সাম্পল দেখি, আরও কিছু এক্সাম্পল আমরা দেখবো। তো আমরা যদি আরও কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে x³ + 6x + 11, এটা আমাদের বহুপদী হবে কি হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x এর পাওয়ারগুলো অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কোনো নেগেটিভ পাওয়ার নাই, কোনো ভগ্নাংশ নেই, তার মানে এটা আমাদের অবশ্যই বহুপদী হবে, এটা কোনো সন্দেহ নেই। আচ্ছা, আমি যদি লিখি শুধু 6, এটা কিন্তু বহুপদী হবে। কারণ কি, এখানে আমাদের সত্য ছিল যেটা যে পাওয়ারটা কি দেবে, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, এখানে x এর পাওয়ার 1, যেটা অবশ্যই একটা অঋণাত্মক পূর্ণ সংখ্যা, মানে এটা আমাদের বহুপদী হবে। আচ্ছা, আমি যদি শুধু 7 লিখি, সেটাও আমাদের বহুপদী হবে। কারণ আমরা 7কে একটু আগে দেখেছিলাম যে 7কে আমরা চাইলে লিখতে পারি যে 7 × x⁴0, তার মানে এটা কিন্তু আমাদের এই ফর্মেটের সাথে যায়, তার মানে এটা আমাদের বহুপদী হবে। ওকে, তো এখন আমি যদি লিখি 0, সেটাকে বহুপদী হবে কেন? অ্যান্সার হচ্ছে আমরা বহুপদী একটা মানে 0 একটা স্পেশাল কেস কেন বলতেছি আমি একটু বলি। আমরা 0কে কিন্তু চাইলে এভাবে লিখতে পারি যে 0 × x⁵, তাহলে এইভাবে লিখলে এটা কিন্তু আমাদের এই ফর্মেটের সাথে মিলতেছে, তার মানে এটা বহুপদী হয়।
বাট আমরা আবার জিরোকে কিন্তু এইভাবে লিখতে পারি যে 0 × 10⁻⁵। তাহলে এইভাবে যদি লিখি তাহলে কিন্তু এটা আর বহুপদী আমাদের এই ফর্মেটের সাথে মিলতেছে না, বা আমাদের এই যে সত্যটাকে তো মানতেছে না, তাই না? এই সত্যটাকে মানতেছে না। তো যেহেতু আমাদের এই সত্যটাকে মানতেছে না, তাহলে এটা আমাদের বহুপদী নয়। তাহলে জিনিসটা কি কন্ট্রাডিক্টরি হয়ে গেল না? যে একই জিরো একবার তাকে আমরা বহুপদী আকারে লিখতে পারতেছি, আরেকবার আমরা বহুপদী আকারে লিখতে পারতেছি না। তাইলে আসলে জিরো তাহলে কী হবে? সে কি বহুপদী হবে কি হবে না? সো এটা দুটি অ্যান্সার হয়। প্রথম অ্যান্সার হচ্ছে যদি কোনো একটা চলককে বা কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা পদকে আমরা বহুপদী আকারে এবং বহুপদী আকারে নয় দুইভাবে যদি সাজাতে পারি তাহলে অবশ্যই সেটা বহুপদী হবে। ঠিক আছে? দ্বিতীয় কথা, জিরো আসলে বাই ডিফল্ট বহুপদী। জিরো কি? জিরো হচ্ছে একটা বাই ডিফল্ট বহুপদী। কারণ জিরো যদি বহুপদী না হয় পৃথিবীতে এমন কোনো রাশি নেই যেটা বহুপদী হবে। ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমি একটু আগে দেখছিলাম যে এই যে এখানকার আমাদের যে রাশিটা 6x, এটা কিন্তু বহুপদী, এটা কিন্তু সন্দেহ নেই। ওকে, কিন্তু আমরা যদি এই জিনিসটা মেনে নিতাম যে জিরো বহুপদী নয়, এটা যদি মেনে নিতাম বা এই ফর্মেটটা যদি আমরা মেনে নিতাম তাহলে এটাকে এভাবে লেখা যেত না যে 6x + 0 লেখা যেতে যায়, তাই না? প্রত্যেকটা জিনিসের সাথে জিরো আমরা যোগ করতে পারি, পৃথিবীর প্রত্যেকটা রাশিতে জিরো যোগ করতে পারি, কারণ জিরো যোগ করলে কোনো পার্থক্য হয় না বা কোনো ইয়া হয় না। তো এখন এটাকে যদি আমরা এভাবে লিখি তাহলে আমরা কিন্তু এখানে লিখতেই পারি যে x⁻⁵। তাহলে এখানে তো পৃথিবীতে সবগুলো রাশিকে আমরা এইভাবে লিখতে পারি, তাহলে তো পৃথিবীর কোনো রাশি আর বহুপদী হয় না, তাই না? তো এই জন্য আমরা জিরোকে আসলে বাই ডিফল্ট বহুপদী ধরে নিই। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে জিরো অবশ্যই কী হবে? জিরো কিন্তু বহুপদী হবে, জিরো অবশ্যই বহুপদী হবে। যতই তাকে দুই ফর্মেটে লেখা যাক না কেন সে অবশ্যই কী হবে? বহুপদী হবে। এগুলো খুবই কমন এক্সাম্পল, এগুলো আমরা বুঝি। তো এইবার আমরা কিছু স্পেশাল এক্সাম্পল দেখবো। তো এইবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে sin x এটা কি আমাদের বহুপদী হবে কি হবে? খুবই চিন্তার বিষয় যে sin x। আমি বলে দিচ্ছি এটার অ্যান্সারটা কী হবে, যে sin x বহুপদী হবে কি হবে না। আমি বলে দিচ্ছি sin x অবশ্যই একটা বহুপদী হবে না। কেন বহুপদী হবে না? কারণ আমরা যদি sin x কে তার সিরিজে ভেঙে দিই তাহলে sin x এর সিরিজটা আমরা জানি 14 থাকবে। তো এই যে sin x এর যে সিরিজটা দেখতে পাচ্ছি যে এই sin x এর সিরিজটা কন্টিনিউয়াস, মানে এটা শেষ হচ্ছে না, মানে এটার পদ সংখ্যা হচ্ছে অসীম। তো যেহেতু এটার পদ সংখ্যা অসীম, তা আমাদের প্রথম শর্তই কী ছিল যে বহুপদী হতে গেলে পদ সংখ্যা কী হতে হবে? সসীম হতে হবে। তো যেহেতু এখানে পদ সংখ্যায় অসীম তাহলে এটা আমাদের অবশ্যই বহুপদী হবে না। ওকে, এরকম তাহলে আমরা অনেকগুলো ফাংশন আছে যেমন cos x, তারও যদি আমরা সিরিজটা দেখি সেই সিরিজের ক্ষেত্রে দেখা যাবে এরকম পদ সংখ্যা হচ্ছে কি অসীম। আর tan x সেটারও পদ সংখ্যা অসীম, তাহলে এগুলো একটাও কি হচ্ছে না? বহুপদী হচ্ছে না। সেমভাবে a⁻x বা e⁻x এগুলো আমাদের কি বহুপদী হবে না। ln x এটা আমাদের বহুপদী হবে না, কিংবা sin inverse x এগুলো বহুপদী হবে না, কারণ এগুলো প্রত্যেকটার কি অসীম সংখ্যক পদ আছে, এদের প্রত্যেকটা সিরিজের অসীম সংখ্যক পদ আছে। কারণ আমাদের sin x cos x tan x মানে এইগুলো যে ফাংশনগুলো আলাদা আলাদা যে ফাংশনগুলো আমরা দেখলাম এখানে কোনো ফাংশনই আমাদের কী হচ্ছে না, সেটা আমাদের বহুপদী হচ্ছে না। তো এটা বুঝতে পারলাম sin x বহুপদী নয়। এদিকে আরও একটা স্পেশাল কেসে যাওয়া যায়, আমরা তাহলে আরেকটা অ্যাডভান্সে যাইতে পারি, আরেকটা স্পেশাল কেসে যাইতে পারি। আমি আপনাদেরকে বলেছি যে sin x বহুপদী নয়, কিন্তু আমি যদি লিখি sin 30 এটা কি বহুপদী হবে কি হবে না? অ্যান্সার হচ্ছে অবশ্যই এটা বহুপদী হবে। কেন? কারণ sin 30 তো একটা ফিনিট মান আছে, একটা নির্দিষ্ট মান আছে, কত? হাফ। মানে এটা তো পদ সংখ্যার অসীম হয়ে যাচ্ছে না, তাই না? তার মানে আবার হাফকে আমরা তাহলেও লিখতে পারি যে হাফ × x⁻0, তার মানে কি আমাদের এই ফর্মেটের সাথে মিলে যাচ্ছে, তার মানে এটা আমাদের অবশ্যই বহুপদী হবে। ওকে, সো sin 30 এটা আমাদের বহুপদী হচ্ছে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারছি। তো এবার আমরা আরও কিছু এক্সাম্পল দেখতে চাই, স্পেশাল যদি আরও কিছু এক্সাম্পল দেখতে চাই তো আমি আপনাদেরকে দেখাইতে পারি। আমরা জানি যে sin x এটা বহুপদী নয়, আবার sin inverse x এটাও কিন্তু বহুপদী নয়। কিন্তু আমি যদি কোনো একটা ফাংশন ভাবে লিখি বা কোনো একটা রাশিকে এভাবে লিখি যে sin inverse x এটা কিন্তু আবার বহুপদী। কেন? কোনো একটা রাশি যতই জটিল ফর্মুলাতে থাক না কেন সেটাকে যদি আলটিমেটলি আমরা বহুপদীর আকারে নিতে পারি তাহলে সেটা অবশ্যই বহুপদী হবে। তো এই যে sin inverse x এটা কিন্তু কাটাকাটি গেলে x আসে, যেটা কি অবশ্যই আমাদের এই বহুপদীর সাথে ফর্মুলার সাথে মিলে গেছে না? তো যেহেতু আমাদের এটা বহুপদীর ফর্মুলার সাথে মিলে গেছে তার মানে অবশ্যই আমাদের এই যে ফাংশনটা সেটা কিন্তু বহুপদী হবে। ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। সেমভাবে আমরা জানি যে a⁻log a base x এটা কি বহুপদী হবে? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটা বহুপদী হবে। কারণ এই যে ভিত্তি এটার ভিত্তি মিলে গেছে, তাহলে আমরা এখানে অ্যান্সার কত হবে? x। তার মানে আলটিমেটলি কিন্তু এটা আমাদের যে রাশিটা আসছে সেটা কিন্তু আমাদের এই ফর্মেটের সাথে মিলে গেছে, তার মানে এটা আমাদের অবশ্যই বহুপদী হবে।
তো এই যে আমরা এই যে এখানে যে বহুপদীগুলো দেখলাম, যেমন এখানে একটা এক্সাম্পল দেখছিলাম, এখানে একটা এক্সাম্পল দেখছিলাম, এই এক্সাম্পলগুলোতে আমরা যে বহুপদীগুলোকে দেখছিলাম, এগুলো একটা সুন্দর নাম আছে, এগুলোকে বলে ছদ্মবেশী বহুপদী আমি বলি, কারণ এগুলোকে দেখে মনে হয় না বহুপদী, বাট আলটিমেটলি সিম্পলিফাই করলে কিন্তু বোঝা যায় যে এটা আসলে একটা বহুপদী। তো আশা করি আজকে আমরা বহুপদীর যে কোর কনসেপ্টটা সম্পর্কে আশা করি আমরা একটা ধারণা পাইছি। এখন আমাদের যে কোনো বহুপদী দিলে সেই বহুপদীটাকে কীভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা আমরা আশা করি বুঝতে পারবো। তো এগুলো ছাড়া আর অনেকভাবে আসলে বহুপদীকে চিনা যায়, যে কোনো একটা রাশি বহুপদী হবে কি হবে না সেটাকে বিভিন্ন ওয়েতে আসলে প্রমাণ করা যায়, যেমন ডিফারেন্সিয়াল ওয়েতেও কিন্তু প্রমাণ করা যায়। তো আমরা আজকে ওদিকে যাচ্ছি না, আজকে যদি আমাদের সময় খুবই স্বল্প, আমরা সীমিত সময়ের মধ্যে যেটুকু বুঝাইছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।